প্রথমেই বলি, কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং এর সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের জন্য থাকছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ডাকাতের গল্প। আসলে কি জানেন তো, পুরানো দিনের গল্পগুলির মধ্যে লুকিয়ে থাকে ইতিহাসের ছোঁয়া। আসলে এই গল্পগুলি যদি আপনারা মন দিয়ে শোনেন, তাহলে এখান থেকে সেই সময়কার পারিপার্শ্বিক, সামাজিক ও মানুষজনের অনেক কথাই জানতে পারবেন। গল্পটি শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, কোথা থেকে গল্পটি শুনছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, কলকাতার ডাকাত। হঠাৎ কলকাতার রাত্রি হয়ে উঠল বিভীষিকা। ব্ল্যাক আউটের অন্ধকার যে ভয়াবহ, সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এ কেবল ভয়াবহ নয়, মারাত্মক। তৃতীয় শ্রেণীর মাসিক পত্রিকায় পদ্য প্রেরণ করা যাদের একমাত্র পেশা, তারা যখন কলকাতার আকাশে অর্ধচন্দ্র দেখে শিবনেত্র হয়ে কবিত্বের স্বপ্নচয়নের চেষ্টা করছিলেন, তখন শূন্যে হলো জাপানি উড্ডীয়মান নৌকার উদয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী উপহার লাভ করল কতিপয় মুখর বোমা। একদিন নয়, পরপর 3 দিন। নবাব মীর কাসিমের যুগে বাংলা দেখেছিল শেষ যুদ্ধ। তারপর থেকে কিছু কম 2 শতাব্দী ধরে বাঙালির সঙ্গে যুদ্ধের সম্পর্ক স্থাপিত হয়েছে কেবল পুঁথিপত্র বা সংবাদপত্রের ভিতর দিয়ে। চায়ের সঙ্গে যুদ্ধের তর্ক যেমন মুখরোচক, তেমনই নিরাপদ। অনভ্যাসের ফলে বাঙালিরা ভুলে গিয়েছিল একদা তারাও আবার যুদ্ধে মরতে পারে। কলকাতার উপরে শেষ অগ্নিবৃষ্টি করেছিল নবাব সিরাজউদ্দৌলার সেকেলে কামান। তারপর সেদিন আচম্বিতে যখন আকাশচারী খেদা জাপানিরা কলকাতার বুকে আবার নতুন অগ্নিবাদল সৃষ্টি করে গেল এবং কয়েকজন বাংলার মানুষ যখন বিনা নোটিশে হাজির হলো গিয়ে পরলোকে, তখন সারা কলকাতা হয়ে গেল ভীত, চকিত, হতভম্ব। ভাবলে, এ আবার কিরকম যুদ্ধ রে বাবা! আগেকার লড়াইয়ে লোক মরত রণক্ষেত্রে গিয়ে, কিন্তু এ যুদ্ধে শয়নগৃহে ঢুকে স্ত্রীর আঁচল ধরে শয্যায় শুয়েও দস্তুর মতো খাবি খেতে হয়। এমন যুদ্ধের কথা তো রামায়ণ মহাভারতেও লেখে না। সুতরাং সুখসজ্জায় নিরাপদ নয় এবং বাইরের রাস্তা নাকি ততোধিক বিপজ্জনক। যুদ্ধ এসেছে কলকাতার মাথার উপরে। অনভ্যস্ত বাঙালির পিলে গিয়েছে চমকে। শহরবাসীরা ব্ল্যাক আউটকে তুচ্ছ করে রাতে পথে পথে করত বায়ু সেবন, কিন্তু 3 দিন জাপানি বোমার চমকদার ধমক খেয়ে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই রাজপথকে তারা প্রায় বয়কট করেছে। গ্যাস পোস্টের আলোগুলো জ্বলে না, জ্বলছি বলে মিথ্যা ভান করে। দোকানদাররা তাড়াতাড়ি ঝাঁপ তুলে দিয়ে সরে পড়ে। থিয়েটার, সিনেমা ও হোটেল বা রেস্তোরাঁর সামনে নিবিড় অন্ধকার যেন দানা পাকিয়ে থাকে। বাঁদুর ও প্যাঁচারা কলকাতার উপর দিয়ে ওড়বার সময় মনে করে এমন খাসা শহর দুনিয়ায় আর কোথাও নেই। আর গুন্ডা, চোর ও পকেট মারের দল মনে প্রাণে জাপানের খেদা নাকগুলোর মঙ্গল কামনা করে বেরিয়ে পড়ে পথে বিপথে। এমনই সময়, অর্থাৎ জাপানিরা শেষ যে রাতে কলকাতায় বোমা ছুড়ে গেল, ঠিক তার পরদিনই 3 বন্ধু অটল, পটল ও নকুল হঠাৎ এক বিচিত্র ঘটনার আবর্তে গিয়ে পড়তে বাধ্য হলো। অতঃপর সেই ইতিহাসই বলবো। আহিরি টোল অঞ্চল, ঘুটঘুটে কালো রাত, জুতোর কালির চেয়ে কালো। চারিদিক সার্কুলার রোডের গোরস্থানের মতো নিস্তব্ধ।
শহরের সমস্ত লোক যেন মরে গিয়েছে, কিংবা এ যেন কোনো পরিত্যক্ত বা অভিশপ্ত নগরের মৃত পথ। গত রাত্রে ঠিক এই অঞ্চলেই একটি বোমা পথের উপরে এসে পড়ে পক্ক দাড়িম্বের মতো বিদীর্ণ হয়ে গিয়েছিল। তাই এদিককার গৃহস্থদের কেউ আর দরজার বাইরে পা রাখতে রাজি নয়। পাড়ার 12 ফটকা ডানপিটে ছেলেরাও বাইরের নাম মুখে আনছে না আজ। কিন্তু এমন রাতেও পরস্পরের গলা ধরাধরি করে 3 জোড়া জুতোর শব্দে রাজপথকে চমকিত করে এগিয়ে আসছে অটল, পটল ও নকুল, জনৈক রসিক যাদের নাম দিয়েছে গৌড় বাংলার 3 মাস্কেটিয়ার্স। ব্যাপার কি, এদের কি প্রাণের ভয় নেই? না, আজকাল আহারের নিমন্ত্রণ পেলে শেয়ালের মতো কাপুরুষও হয়ে ওঠে সিংহের মতো সাহসী। আগেরকার সস্তার দিনে বাড়িতে 200 লোককে খেতে বললে অন্তত শতকরা 25 জনে নিমন্ত্রণ রক্ষা করত না, কিন্তু এখন 2 জনকে আহ্বান করলে সারা দেয় 400 জন। মাছ, মাংস, তরিতরকারি, দুধ, ঘি, তেল সমস্তই অগ্নিমূল্য। যাদের আয় মাসিক 100 টাকার মধ্যে, তারা তো মাছ, মাংস, লুচি বা সন্দেশ, রসগোল্লা প্রভৃতির স্বাদ ভুলেই যেতে বসেছে। এমন অবস্থায় বিনামূল্যে চর্বচোষ্য লেজ্জ পেয়েও সদ্ব্যবহার করবার নিমন্ত্রণ পেলে সে সুযোগ ত্যাগ করে না কোনো নির্বোধী। আহেরি টোল অঞ্চলের কোনো উদার বন্ধু পোলাও, কালিয়া, কোপ্তা, কাবাব ও ফাউল কারি প্রভৃতি খাওয়ারের লোভ দেখিয়েছিল। সে লোভ ত্যাগ করা অসম্ভব, তাই উদরের সম্মান রক্ষা করার জন্যে প্রাণ হাতে করে বাসা ছেড়ে বেরিয়ে পড়েছিল আজ অটল, পটল আর নকুল। অবশ্য কেউ যেন মনে না ভাবেন যে আমরা অটল, পটল, নকুলকে উদর পিশাচ বলে অভিহিত করতে চাইছি। মোটেই না মশাই, মোটেই না। বন্ধুবর কেবল ভুঁড়ি ভরা ভুঁড়ি ভোজনেরই লোভ দেখায়নি, সেই সঙ্গে লোভ দেখিয়েছিলেন তার বাড়িতে আজ রীতিমতো জলসার আয়োজন। আসন অলঙ্কৃত করবেন দুম তারানা খা, সারেগামা সাহেব ও গিটকিরি মিয়া প্রমুখ গাইয়েরা, এবং ধেড়ে কেটে তাকো সিং ও দিরি দারা আলী প্রমুখ বাজিয়েরা, যাকে বলে আকর্ষণের উপর আকর্ষণ, নৈবেদ্যের ওপর চূড়া সন্দেশ। আমাদের অটল, পটল, নকুল সঙ্গীত কলার একান্ত ভক্ত। তুচ্ছ 2-4টে বোমার ভয়ে এমন বিমল আনন্দকে ত্যাগ করবার ছেলে তারা নয়। অটল বললে, দুম টানানা খা। যখন তান ধরে তাল ঠোকেন তখন পেশাদার পালোয়ানরা পর্যন্ত হতভম্ব হয়ে যায়। এমন গাইয়ে আর হবে না। পটল বললে, আমরা পালোয়ান নই, তাকে সহ্য করতে পারবো তো? নকুল বললে, দিরি দাঁড়া আলী যখন প্রিং প্রিং করে সেতার বাজান তখন সন্দেহ হয় ঠিক যেন তিনি পট পট করে রাগরাগিনীর পাকা চুল উৎপাটন করেছেন। এর উপরে আর কথা বলা চলে না। অতএব 3 বন্ধু যথা সময়ে হাজির হলো যথাস্থানে। গানের আসর ভাঙল রাত 12টায়, আহারের আসর 1:30টায়। তারা পথে যখন বেরোলো ঘড়িতে বাজলো রাত 2টো। হোগ্যে অন্ধকার, তৃপ্ত উদর, চিত্তে আনন্দ। নকুল খানিক আগে শোনা একটি গান গাইতে গাইতে পথ চলছিল, কানহারে মেরে নাহি রে চুনহারিয়া। হঠাৎ টর্চের একটা তীব্র আলোর রেখা তাদের 3 জনের মুখের উপর দিয়ে খেলে গেল, এবং তারপরে জাগলো ফিরিঙ্গি কণ্ঠের একটা ক্রুদ্ধ গর্জন। সর্বাগ্রে ব্যাপারটা আন্দাজ করতে পারেন নকুল। সে ভীত স্বরে বললে, মার, দৌড় মার। 3 ধনুক থেকে নিক্ষিপ্ত 3 তীরের মতো 3 মূর্তি চলল একদিকে। সেখানে দাঁড়িয়েছিল এক সার্জেন্ট এবং এক পাহারাওয়ালা। সার্জেন্ট চিৎকার করে বললে, পাকড়ো পাকড়ো।
আসামি ভাগতা হে, পাকড়ো, জলদি পাকড়ো। পাহারাদার ছুটল, সাথে সার্জেন্টও। ব্যাপারটা এই, দিন 10 আগেকার কথা। কলকাতার রাস্তার এক দেওয়ালের গায়ে লেখা আছে, কমিট নো নুইসেন্স। অটল বেকায়দায় পড়ে বাধ্য হয়ে সেই নিষেধ মানতে পারেনি। ঠিক সময়ে সার্জেন্টের আবির্ভাব। সে তাকে থানায় নিয়ে যেতে উদ্যত হয়। অটল বাধা দেয়, কারণ থানায় যাওয়া তার পক্ষে ছিল আপত্তিকর। সার্জেন্ট তাকে একটা ঘুষি মারে। অটল মারে তাকে 2টো ঘুষি, এবং পটল ও নকুল সার্জেন্টের উপর চালায় আরও গোটা কয়েক ঘুষি। সার্জেন্ট পপাত ধরণী তলে, 3 বন্ধুর অন্তর্ধান। সার্জেন্ট এর মধ্যেই তাদের মুখ ভুলতে পারেনি। মণিহারা ফণির মতো তার 2 চক্ষু ছিল সতর্ক। এমনই বোমা ভয় ভরা আধার রাতেও কার গান গাইবার শখ হয়েছে, কৌতূহলী হয়ে তাই দেখবার জন্য সে হাতের টর্চ ব্যবহার করেছিল। সঙ্গে সঙ্গে পরিচিত 3 মূর্তিকে পুনরাবিষ্কার করে ফেলেছে। হিংস্র জন্তুর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে জম, এবং জমের চেয়ে ভয়ঙ্কর বাংলার পুলিশ। অতএব পুলিশের কাছ থেকে যথাসম্ভব দূরে যাবার জন্য 3 বন্ধু কিছুমাত্র চেষ্টার ত্রুটি করল না। নকুল জানে, প্রথম জীবনে স্পোর্টসের দৌড় প্রতিযোগিতায় বরাবরই সে প্রথম স্থান অধিকার করেছে। সুতরাং একটা সার্জেন্ট ও একটা ছাতুখোর পাহারাওয়ালা যে দৌড়ে তাকে হারাতে পারবে না, এ বিষয়ে সে ছিল নিশ্চিত। পটল সম্বন্ধেও সে হতাশ নয়, কারণ হচ্ছে সে বাখারির মতো রোগা পিলপিলে, তাই তার নাম হয়েছে মানুষ হার গিলে। ভয় তার কেবল অটলকে নিয়ে। অটলকে তারা ডাকত নরহস্তি বলে, এবং ওজনে সে 2 মণ 38.5 সের। একবার তেতালার সিঁড়ি ভাঙলেই সে হুস হুস করে হাঁপ ছাড়ত 5 মিনিট ধরে, এবং 1/2 মাইল রাস্তা হাঁটতে হবে শুনলে ট্যাক্সি ডাকতে বলতো। কিন্তু নকুলের চিন্তা অমূলক। ভয় পেয়ে মহা মোটা হিপোপটেমাসও তার খুদে খুদে পা চালিয়ে দৌড়ে যে কোনো মানুষকে হারিয়ে দিতে পারে, এবং ভয় পেয়ে পালাবার দরকার হলে যে কোনো গুরুভার বাঙালিরও দেহ হয়ে যায় তুলোর মতন হালকা। আজ তার একটা চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল। ছুটতে ছুটতে নকুল বললে, অটল, অটল, পিছিয়ে পড়লে বাঁচবে না। পটল বললে, অটল, তোমাকে নিয়েই ভাবনা। অটল কিছু বললে না, কিন্তু এক দৌড়ে বন্দুকের বুলেটের মতো বেগে পটল ও নকুলকে পিছনে ফেলে এগিয়ে গেল। পটল ও নকুল এখন পুলিশের কথা ভুলে প্রাণপণে অটলের নাগাল ধরবার চেষ্টা করতে লাগলো, কিন্তু অসম্ভব। সে মাটি কাঁপিয়ে ধেয়ে চলেছে যেন জোড়ো হাতির মতো। পটল ও নকুল তো অবাক। অটল ছুটছে ছুটছে ছুটছে। সে খালি ছুটছে না, নিজের দৃষ্টিকেও করে তুলেছে বিড়ালের মতো অন্ধকার ভেদি। নইলে এই ব্ল্যাক আউটের রাতে কলকাতার শত বাধাময় পথে দৌড় প্রতিযোগিতায় সফল মনোরথ হওয়ার সম্ভাবনা অল্প। পিছনে ধাবমান পুলিশের দ্রুত পদশব্দ শুনতে শুনতে তারা ঢুকে পড়ল একটা গলির ভিতরে। প্রথমে অটল, তারপর নকুল, তারপর পটল। ছুটতে ছুটতে অটল দেখল একেবারে ঠিক তার সামনেই পথ জুড়ে শুয়ে আছে একটা বিরাট সাদা ষাঁড়ের দীর্ঘ ছায়া। তখন তাকে আর পাশ কাটানোর সময় নেই। অতএব অটল বিনা দ্বিধায় অমন বিপুল দেহ নিয়ে একটা চমৎকার লং জাম্প মেরে ষাঁড়টাকে পার হয়ে গেল অনায়াসে। তারপর লাফালে নকুল, তারপর পটল। সচমকে ঘুম ভেঙে গেল ষাঁড়ের। বিপুল বিস্ময়ে মুখ তুলে সে দেখল তার দেহ ও মাথার উপর দিয়ে তিড়িং তিড়িং করে লাফ মেরে চলে গেল 3টে মূর্তি। এমন কাণ্ড সে আর কখনো দেখেনি। নিজের ষণ্ড বুদ্ধিতে ব্যাপারটা সে তলিয়ে বুঝবার চেষ্টা করছে,
এমন সময় তার সুদীর্ঘ কানে প্রবেশ করল আবার কাঁধের নতুন পায়ের শব্দ। সে আন্দাজ করল এ দুরাত্মারা হয়তো তার পবিত্র দেহের উপর দিয়ে আবার লং জাম্প করবে। সে এমন অন্যায় আবদারকে আর প্রশ্রয় দিতে রাজি নয়। ঘৃণ্য ও তুচ্ছ মনুষ্য জাতীয় জীববৃন্দকে হার্ডল রেসে সাহায্য করবার জন্য সে ষণ্ড জীবন ধারণ করেনি। অতএব ভীষণ এক গর্জন করে ধড় মুড়িয়ে দণ্ডায়মান হলো ষণ্ডপ্রবর এবং পর মুহূর্তেই ফিরে সিংহওয়ালা মাথা নেড়ে পতাকার মতো লাঙুল ঊর্ধ্বে তুলে নতুন পদশব্দের উদ্দেশ্যে হলো সতেজে ও সবেগে ধাবমান। মুখে তার ঘন ঘন ঘ্যাত ঘ্যাত হুঙ্কার। সেই ভীষণ মূর্তি দেখেই পাহারাওয়ালা ও ফিরিঙ্গি পুলিশের তো চক্ষু স্থির। তারাও ফিরে অদৃশ্য হতে দেরি করল না। পিছনের পাপ যে বিদায় হয়েছে 3 বন্ধু তখনও তা টের পায়নি। তারা তখন ছুটছে উল্কা বেগে। হঠাৎ সামনে জাগলো প্রায় 6-7 হাত উঁচু প্রাচীর। কিন্তু তাদেরকে বাধা দেয় কে? পুলিশকে ফাঁকি দেওয়ার জন্যে তারা চীনের প্রাচীরকেও পার হতে প্রস্তুত। আজ অটল যেন ইচ্ছে করলে পাখির মতো শূন্যে উঠতে পারে। লাফ মেরে সে উঠল প্রাচীরের টঙে এবং আর এক লাফে অদৃশ্য হলো প্রাচীরের ওপারে। তারপর একে একে পটল ও নকুল করল তাকে অনুসরণ। সেই বোমাভীত অস্বাভাবিক স্তব্ধ রাতে যখন একটা সূচ পড়লেও দূর থেকে শোনা যায়, তখন নকুল ও পটল, বিশেষ করে অটলের মতো সুবৃহৎ দেহের ধূপ 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 করে লম্ফত্যাগের শব্দ অন্য লোকের শ্রুতিগোচর হবে তাতে আর সন্দেহ কি। প্রাচীরের ওপর থেকে 3 বন্ধু লাফ মেরে অবতীর্ণ হলো একটা অজানা বাড়ির অন্ধকার উঠানের উপর। তারা কিঞ্চিত হাঁপ ছাড়বার চেষ্টা করছে। হঠাৎ বিকট স্বরে চিৎকার হলো। সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের গোলমাল ও ছোটাছুটির শব্দ। সর্বনাশ! এ যে তপ্ত করা থেকে জ্বলন্ত উনুনে। 3 বন্ধু আঁতকে উঠল, আবার ছুটল। সামনেই একটা দরজা, ঠেলা মারতেই খুলে গেল। তারা একটা ঘরের ভিতর ঢুকে পড়ল। ওরে বাপরে বাপ! সেখানে আবার একটি মেয়ে গলায় ঘর ফাটানো কি বিকট চিৎকার! খুন করলে, খুন করলে, ডাকাতে খুন করলে গো! অন্ধকারে কিছু দেখা যায় না, শোনা যায় কেবল চিৎকারের পর চিৎকার। 3 বন্ধু কয়েক সেকেন্ড দাঁড়াবারও অবসর পেল না। টাল খেতে খেতে আবার ঘরের বাইরে বেরিয়ে এলো। ওদিকে চারিদিক থেকে ছুটে এলো বাড়ির পুরুষেরা, চাকর বাকর, দারোয়ান। তাড়াতাড়িতে হাতের কাছে যে যা পেয়েছে সংগ্রহ করে এনেছে। বটি, কাঁঠারি, লাঠি। বাড়ির কর্তা হন্তদন্তের মতো ঘটনাস্থলে এসে বললেন, কই রে প্রমোদা, কোথায় ডাকাত? একটি আধ বয়সী মেয়ে ঘরের কোণ ছেড়ে এগিয়ে এসে বললে, ওই যে দাদা, ওই যে আবার বেরিয়ে গেল গো। কজন? এককারি লোক গো, এককারি লোক। কি সব রাক্ষসের চেহারা, ইয়া গালপাট্টা, ইয়া গোফ, আর রং যেন কালি মাখানো হাড়ি। একটি যুবক বিরক্ত স্বরে বললে, কি যে বলো পিসিমা, তোমার কথার কোনো মানে হয় না। ছেলের কথা শোনো একবার। দেখলুম এককারি আস্ত ডাকাত, তবু বলে মানে হয় না। সত্যি কথাই বলেছি পিসিমা। এই ঘুটঘুট করছে অন্ধকার, এর মধ্যেই তুমি দেখতে পেলে ডাকাতদের গায়ের রং কালো আর তাদের মুখে ইয়া গোঁফ আর ইয়া গালপাট্টা। নিমে, তুই তো সেদিনকার ছেলে, তুই কি জানবি বল? আগুনের আজ কি চোখে দেখে বুঝতে হয়? গায়ে লাগলেই টের পাওয়া যায় যে। ডাকাতদের চেহারা অন্ধকারেও আন্দাজ করা যায় রে, অন্ধকারেও আন্দাজ করা যায়। চুলোই যাক, যত বাজে কথা। বলি ডাকাতগুলো গেল কোন দিকে? ওই দিকে দাদা, ওই দিকে। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো দিকেই ডাকাতদের আর পাত্তা পাওয়া গেল না। কর্তা আশ্বস্ত হয়ে বললেন, যাকে আপদ গেছে, বেটারা পালিয়েছে বলে আমি দুঃখিত নই। কর্তা আবার নিজের শয়নগৃহে এসে ঢুকলেন। তিনি বিপত্নী।
একলাই শয়ন করেন। আলো নিভিয়ে তিনি খাটের উপর গিয়ে উঠলেন। তারপর শুয়ে নিদ্রা দেবীর আরাধনায় নিযুক্ত হলেন। কিন্তু মন যখন উত্তেজিত, ঘুম সহজে আসে না। কর্তা সবিস্ময়ে ধর্মর করে উঠে বসলেন। তার ঘরে হেঁচে ফেলল কে? আবার একটা হাঁচি। হাঁচির শব্দ খাটের তলায়, এটা বোঝা গেল। কিন্তু খাটের তলায় হাঁচি কেন বাবা? কর্তা তাড়াতাড়ি খাট থেকে নেমে পড়ে আলোর সুইচটা টিপতে গেলেন। এবার আর হাঁচি নয়, খাটের তলা থেকে নির্গত হলো মানুষের কণ্ঠস্বর। কে বললে, খবরদার। কর্তা ম্রিয়মান কণ্ঠে বললে, খবরদার বলছো কে বাবা? আমি। তুমি কে বাবা? মানুষ। অর্থাৎ ডাকাত? আমরা ডাকাত নই। ও, তাহলে তোমরা যীশুখ্রিস্ট? আমরা যীশুখ্রিস্ট নই। উত্তম, তোমাদের পরিচয় জানতে চাই না, কিন্তু দুনিয়ায় এত জায়গা থাকতে এখানে কেন? পথ ভুলে। ভুলটা বিস্ময়কর, কিন্তু অসম্ভব নয়। পথ ভুলে আমার খাটের তলায়? না বাবু, এ কথা জজে মানবে না। খাটের তলা হলো অতি নিরাপদ ঠাঁই। ভালোই আছি মশাই। বুঝলুম, কিন্তু আমাকে কি করতে হবে বলো। চেঁচাবেন না, আলো জ্বালাবেন না। এবার বিছনায় গিয়ে উঠে বসুন। কথা যদি না শুনি? আমার কাছে বোঝালি আছে। আর একটা কণ্ঠস্বর বললে, আমার কাছে বন্দুক আছে। অন্য একজন বললে, আমার কাছে কিন্তু রিভলভার আছে। দেখছি দলে তোমরা ভারী, কিন্তু আর কিছু সঙ্গে করে আনোনি? কামান টামান? বিছানায় উঠলেন না, আবার ঠাট্টা হচ্ছে। আচ্ছা। খাটের তলায় একাধিক ব্যক্তির হামাগুড়ি দেওয়ার শব্দ শোনা গেল। ডাকাতেরা বাইরে বেরিয়ে আসছে। কর্তা সুর করে আবার খাটের উপরে গিয়ে উঠলেন বিনা বাক্য ব্যয়ে। এইবার আমরা কি করব জানেন? আমার গলায় ছুরি দেবে? না, আপনার হাত পা মুখ বেঁধে ফেলবো। এত দয়া কেন? আমরা চাই না যে আপনি চেঁচান বা আমাদের তাড়া করেন। আমি কিছুই করব না, তোমরা নির্ভয়ে প্রস্থান করো। আপনার কথার বিশ্বাস নেই। জয় গুরু। কি বললেন? জয় গুরু। বিপদে বা সমস্যায় পড়লে জয় গুরু বলা আমার স্বভাব। আশ্চর্য, আমার মেসোমশায়েরও ঠিক ওই স্বভাব। কার? আমার মেসোমশায়ের। আপনার গলার আওয়াজটাও ঠিক তার মতো। আমার ভাইয়ের ছেলের গলাও তোমার মতো, কিন্তু সে এত ডাকাত নয়। আপনি আমার মেসোমশাই নন, কারণ তার বাসা বউবাজারে। কি বললে? এটা বউবাজার হলে আপনাকেই আমার মেসো বলে সন্দেহ হতো। তোমার মেসোর নাম কি? চন্দ্রনাথ সেন। বারে, আমার নামও ওই। আমি বউবাজারে থাকতুম, আজ 10 দিন হলো এই নতুন বাসায় উঠে এসেছি। অটল ফস করে আলো জ্বাললে। কর্তা বললেন, অটল। মেসোমশাই? অটল, এ ব্যবসা কতদিন ধরেছ? আমি ডাকাত নয় মেসোমশাই, আমার কথা শুনুন। অটল একে একে সব কথা খুলে বললে। কর্তার অট্টহাস্য খালি বাড়ি নয়, রাত্রির বুক পর্যন্ত যেন কেঁপে উঠল। ওরে অটলা, আজ আমি হেসে হেসেই খাবো রে। ওরে প্রমোদা, তোর গাল পাট্টাওয়ালা কেলে হাড়ির মতো ডাকাতের মুখগুলো একবার দেখে যা রে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। কেমন লাগলো এই গল্পটি অবশ্যই জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা সাবস্ক্রাইব করো না কিন্তু এই চ্যানেলের নিয়মিত দর্শক, তাদের কাছে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো।